হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি পোর্শন থেকে সেকেন্ড চ্যাপ্টার, এবং খুব ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা চ্যাপ্টার, সেটা হলো বৃত্ত বা সার্কেল। সেই চ্যাপ্টারটা দিয়ে কিন্তু আজকের ক্লাস আমরা শুরু করব। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি টপিক, ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে করব, এবং তার রিলেটেড কিন্তু যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা একটা টাইম সলভ করে ফেলবো। এরকম নয় যে সমস্ত চ্যাপ্টারটা জানার পর আমরা প্রবলেমগুলো করব, সেটা নয়। আমরা কিন্তু একটা করে জায়গার ফর্মুলা বা কনসেপ্ট আমরা জানবো, বুঝবো ডিটেলসে, এবং সেই রিলেটেড যা যা প্রবলেম আছে আমরা কিন্তু বই থেকে সলভ করে ফেলবো। তাতে করে কি সুবিধা হবে, যে একটা কনসেপ্ট শিখলে আমরা সেটাকে যে অ্যাপ্লিকেশন করতে পারছি সেটার কিন্তু আমরা কনফিডেন্সটা পাবো। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের আজকের চ্যাপ্টার সেটা হলো সার্কেল বা বৃত্ত। আচ্ছা, তো বৃত্ত চ্যাপ্টারটাতে বা সার্কেল চ্যাপ্টারে আমাদের প্রথমেই যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে বৃত্ত কাকে বলে বা বৃত্তের সংজ্ঞা। ঠিক আছে, বৃত্ত জিনিসটা কিন্তু আমাদের কাছে নতুন নয় একদম। আমরা একদম ছোটবেলা থেকেই সম্পাদ্যতে বা কনস্ট্রাকশনের মধ্যে আমরা বৃত্ত এঁকেছি, যেখানে কাটা কম্পাস দিয়ে বা পেন্সিল কম্পাস দিয়ে আমাদের কিছু কাজ ছিল। তো আমরা কি করতাম সেখানে, কি করতাম না, পেন্সিল কম্পাস দিয়ে কি করে বৃত্তটাকে আঁকতাম। বৃত্তটাকে আঁকার সময় আমরা, এটা যদি পেন্সিল কম্পাসটা হয় সামথিং, আমরা বৃত্তটাকে যখন আঁকবো তখন কি করবো না, এই পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এক জায়গায় বসিয়ে নেবো, ফিক্সড করে নেবো। এটাকে আমরা কিন্তু ফিক্সড করে দিলাম, অর্থাৎ এটা একটা ফিক্সড পয়েন্ট বা স্থির বিন্দু। সেই ফিক্সড করে দিয়ে আমরা পেন্সিলটাকে সেই ফিক্সড পয়েন্টের চারিদিকেই এই কাটার ডিস্টেন্সটাকে, ঠিক আছে, কম্পাসের যে ডিস্টেন্সটা, এই ফিক্সড পয়েন্ট থেকে কাটা থেকে পেন্সিলের যে শীষটা, তার যে ডিস্টেন্সটা সেটাকে কিন্তু আমরা ফিক্সড রেখে, সেটাই কোনো রকম না চেঞ্জ করে আমরা জিনিসটাকে পুরো পেন্সিলটাকে তার চারিদিকে স্থির বিন্দুর চারিদিকে কিন্তু ঘোরাচ্ছি। অর্থাৎ এই ফিক্সড পয়েন্ট বা স্থির বিন্দুর চারিদিকে সমদূরত্ব বজায় রেখে পেন্সিলটাকে কিন্তু আমরা রোটেট করাচ্ছি, ঘোরাচ্ছি। তাতে করে যে সমতলিক চিত্রটা আমাদের তৈরি হবে, সেটাই কিন্তু আমাদের কাছে কি হচ্ছে, সেটাই হচ্ছে বৃত্ত। সেটাই কিন্তু একটা বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে এখানে, তাই তো? অর্থাৎ এটাকে যদি আমরা পুরো পাক খাওয়াই তাহলে কিরকম টাইপের, এইরকম টাইপের একটা সমতলিক চিত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, যেখানে ফিক্সড পয়েন্টটা অর্থাৎ কাঁটাটা থেকে পেন্সিলের দূরত্ব কিন্তু সেম থাকছে অলওয়েজ সেম থাকছে। এবং এই যে সেম ডিস্টেন্সটা এখানে থাকছে, অর্থাৎ এখান থেকে এতটা, শুধু এখান থেকে এতটা নয়, যে কোনো ডিস্টেন্স আমি যদি এই বৃত্তটা আঁকার পর যদি সঠিকভাবে বৃত্তটা আঁকা হয়, তাহলে এই ফিক্সড পয়েন্ট থেকে বৃত্তের পরিধির উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সেম হবে, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সেম হবে। এবং এই সেম দূরত্ব বা সমদূরত্বটাকেই আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। এই যে ডিস্টেন্সটা তাকেই আমরা বলি ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দি সার্কেল। এবং যে ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে, যে ফিক্সড পয়েন্টকে রেখে আমরা তার চারিদিকে পেন্সিলটাকে ঘুরিয়েছি, সেটাই হবে, সেই ফিক্সড পয়েন্টটাকে বলা হবে বৃত্তের কেন্দ্র বা সেন্টার। অর্থাৎ এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলবো কি, কেন্দ্র। এবং যে ফিক্সড ডিস্টেন্সটা মেনটেন করেছি আমরা ওই কেন্দ্র থেকে সমস্ত পয়েন্টের জন্য, সার্কেলটার জন্য, তাকে আমরা বলবো বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। ওকে, এই ছিল হচ্ছে বৃত্তের কনসেপ্ট। তাহলে বৃত্ত আঁকতে গেলে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে কোনো একটা পয়েন্ট যদি ঘুরতে থাকে, তাহলে যে সমতলিক চিত্রটা তৈরি হবে, সেটাই হবে আমাদের কাছে বৃত্ত। ঠিক আছে, একটা সমতলিক চিত্র বলছে, অর্থাৎ একই সমতলে একটা চিত্র তৈরি হচ্ছে, এটা কিন্তু কোনো ক্ষেত্র নয়। অর্থাৎ বৃত্ত বলতে কিন্তু
এটাকে কিন্তু আমরা বৃত্ত বলবো না। ঠিক আছে, একটা কাগজ কেটে আমরা সার্কেল কেটে নিলাম, ঠিক আছে, সার্কুলার মতো করে বৃত্তের আকারে কেটে নিলাম এরকম ভাবে, ভিতরটা গোলটা থেকেই গেল, মানে কাগজটা পুরো গোল থাকলো নিরেট, সেইটাকে কিন্তু আমরা বৃত্ত বলতে পারবো না। সেটা হলো একটা বৃত্তাকার ক্ষেত্র। সেটা যদি বলি সেটাকে বলবো একটা বৃত্তাকার ক্ষেত্র। ঠিক আছে, ভিতরের যে এরিয়াটাও যদি নিয়ে নিই, ভিতরের যে অংশটা নিয়ে নিই সেটাকে বলবো বৃত্তাকার ক্ষেত্র। কিন্তু বৃত্ত বলতে শুধুমাত্র তার সার্কামফারেন্সটাকে বা পরিধিটাকেই বোঝাচ্ছে, জাস্ট একটা, এটা হবে বৃত্ত। কিন্তু ভিতরের অংশটা যখনই নিয়ে নেবো তখন কিন্তু সেটা আর বৃত্ত থাকবে না, একটা বৃত্তাকার ক্ষেত্র তৈরি হয়ে যাবে, একটা সার্কুলার রিজিয়ন তৈরি হয়ে যাবে, একটা সার্কুলার রিজিয়ন। তখন সেটা কি হয়ে যাবে, তখন কিন্তু একটা সার্কুলার রিজিয়ন হয়ে যাবে, নট এ সার্কেল। এই জিনিসটা কিন্তু আমরা জানতে হবে। তখন সেটা হয়ে যাবে একটা সার্কুলার রিজিয়ন। সার্কেল বলতে জাস্ট এই বাইরের যে বাউন্ডারিটাকে বোঝায়। সার্কেল মানে হচ্ছে জাস্ট অনলি বাউন্ডারি। সার্কেল বলতে আমরা শুধুমাত্র বাউন্ডারিটাকে বুঝবো। ঠিক আছে, ভিতরে যে, যদি একটা মাঠ নিই, মাঠের যে বাউন্ডারিটা সেটা হচ্ছে সার্কেল। একটা মাঠ যদি বৃত্তাকার মাঠ হয়, সেই বৃত্তাকার মাঠের বাইরের যে বাউন্ডারিটা সেটা হবে একটা বৃত্ত বা সার্কেল। কিন্তু মাঠের ভিতরে যে এরিয়াটা রয়েছে, ভিতরে যে ক্ষেত্রটা রয়েছে সেটা কিন্তু একটা বৃত্তাকার ক্ষেত্র হবে, একটা সার্কুলার রিজিয়ন হবে। সেটা কিন্তু সার্কেল নয়। সার্কেল বলতে জাস্ট অনলি বাউন্ডারিটাকে বুঝবো আমরা। ঠিক আছে, এই জিনিসটা একদম মাথায় গেঁথে নিতে হবে। ফলে আমরা সার্কেলকে, সার্কেল যেহেতু একদম শুধুমাত্র বাউন্ডারিটাকে বোঝাচ্ছে, সেই সার্কেলকে কিন্তু আমরা খাতার পাতা থেকে কেটে নিলে সেটা কখনো একটা সার্কেল হবে না, সেটা সার্কুলার রিজিয়ন তৈরি হবে। তো যাই হোক, সার্কেলটা তৈরি হচ্ছে কি করে, এই বাউন্ডারিটা তৈরি হলো কি করে, না ফিক্সড পয়েন্টটা থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে সমদূরত্ব বজায় রেখে যদি অন্য কোনো বিন্দু সেটা ঘুরতে থাকে তার চারিদিকে, তখন সেই ঘোরার ফলে যে সামতলিক চিত্রটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে বৃত্ত। তাহলে জাস্ট আমি এখানে একটু সংজ্ঞাটা লিখে রাখছি, তাতে আমাদের পুরো কম্প্যাক্ট ভাবে জিনিসটা তৈরি হয়ে থাকবে। এবং শুধু খাতাটা পড়লেই কিন্তু আমরা জিনিসগুলো সমস্তটা পারবো পরীক্ষাতে। তাহলে এখানে লিখে রাখি, যদি একটি বিন্দু কোনো একটি স্থির বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে সর্বদা সমদূরত্ব বজায় রেখে গতিশীল থাকে, তবে তার সঞ্চারপথকে বৃত্ত বলা হয়। তবে তার সঞ্চারপথকে বৃত্ত বা সার্কেল বলা হয়। সঞ্চার পথ অর্থাৎ জাস্ট এই পথটাকে আমরা বলবো, পথের ভিতরের যে অংশ সেটা কিন্তু বৃত্ত নয়, সেটা কিন্তু বৃত্তাকার ক্ষেত্র, যেটা আমি এখানে নিচে বললাম। ঠিক আছে, এই নির্দিষ্ট যে বিন্দুর কথা বলা হচ্ছে, যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রাখা হচ্ছে, এই নির্দিষ্ট বিন্দুটা অর্থাৎ ফিক্সড পয়েন্টটাকেই বলা হচ্ছে স্যার কেন্দ্র বা সেন্টার। এবং যে সমদূরত্বটা বজায় রেখে চলছে সেই সমদূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট বিন্দুটিকে বা স্থির বিন্দুটিকে বলা হয় ওই বৃত্তের
কেন্দ্র বা সেন্টার এবং যে দূরত্ব সমদূরত্বটা বজায় রেখে চলছে, যেমন এই কাটার সঙ্গে পেন্সিলের যে ডিস্টেন্সটা অলওয়েজ মেনটেন করে রাখছি, সেই দুটো শীর্ষের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হবে হচ্ছে তার রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে? এবং নির্দিষ্ট সমদূরত্বকেই বলা হয় ওই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে? তো এই হলো বৃত্তের সংজ্ঞা বা বৃত্তের কনসেপ্ট, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। তাহলে এবার আমাদের যেটা করতে হবে, কোঅর্ডিনেট জিওমেট্রির কাজ আমরা জানি। কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা কি করব না, এই যে জ্যামিতিক চিত্রগুলো রয়েছে তাদের সমীকরণ অ্যালজেব্রিক্যালি বা বীজগাণিতিক সমীকরণ বার করব। সেটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির কাজ। যেখানে আমরা শুধুমাত্র ছবি আঁকবো বা উপপাদ্য করবো সেরকম ব্যাপারটা নয়, ক্লাস 9-10 এর মতো বা আরো ছোটবেলার মতো। আমরা সেখানে কি করব, আমরা যে ছোটবেলায় যে সামান্তরিক চিত্রগুলো শিখে এসেছি বা আরো কিছু হায়ার সামান্তরিক চিত্র যেগুলো ছোটবেলায় করিনি, তাদের বীজগাণিতিক সমীকরণ বার করবো এবং সেই সমীকরণ থেকে আরো বিভিন্ন কিছু সেই চিত্র সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে? তাই এই বৃত্তের যে সংজ্ঞা, সেটা তো বলার পর তাহলে সংজ্ঞা থেকে এটুকুনি বুঝতে পারছি, একটা বৃত্তের যদি সমীকরণ বার করতে হয় তাহলে দুটো জিনিসের দরকার পড়বে। সেটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ তার কেন্দ্রটা কোথায় রয়েছে বৃত্তের, এবং তার যে রেডিয়াসটা বা ব্যাসার্ধটা সেটা জেনে গেলেই কিন্তু আমরা বৃত্তটাকে আঁকতে পারবো। ঠিক আছে? তাহলে বৃত্তের সমীকরণ লিখতে গেলে, এটা আমি লিখে রাখি এখানে, বৃত্তের সমীকরণ লিখতে হলে তার কেন্দ্র এবং এই ব্যাসার্ধ জানা প্রয়োজন। ঠিক আছে? কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি না জানি আমরা কিন্তু বৃত্তের সমীকরণটা আঁকতে পারবো না বা সমীকরণটা লিখতে পারবো না ইন জেনারেল। ঠিক আছে? ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের বৃত্তের সেন্টার এবং রেডিয়াস, এই দুটো জিনিস জানার প্রয়োজন পড়বে একটা বৃত্তকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করার জন্য। আচ্ছা, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ বা ইকুয়েশন অফ সার্কেল। তো এখানে আমরা যেটা বললাম এক্ষুনি সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ বা ইকুয়েশন অফ সার্কেলের জন্য দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে এবং রেডিয়াস বা ব্যাসার্ধটা লাগবে বৃত্তের। তাহলে আমরা বৃত্তের সমীকরণটা বলতে পারবো। তাহলে এখানে আমি মনে করি কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে সেই বিন্দুতে যার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, এবং বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে এই। ঠিক আছে? ব্যাসার্ধ এ এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা বিন্দুতে। অর্থাৎ ছবিটা যদি দেখা যায়, ছবিটা কিছুটা এরকম হবে আমাদের, যে বৃত্তের কেন্দ্র সেই পয়েন্টে রয়েছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা আমাদের হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। ঠিক আছে? এই দুটো অ্যাক্সিস রয়েছে এবং এখানে রয়েছে তাদের ইন্টারসেকশনে রয়েছে হচ্ছে অরিজিনটা, 0 0 পয়েন্টটা।
এবার বৃত্তের কেন্দ্র কোথায় রয়েছে? বৃত্তের কেন্দ্র রয়েছে হচ্ছে আলফা কমা বিটা বিন্দুতে। বৃত্তের যে কেন্দ্র সেটা রয়েছে আলফা কমা বিটা বিন্দুতে। সামথিং আলফা কমা বিটা আমি ধরলাম এরকম একটা জায়গায় রয়েছে, আলফা কমা বিটা, যার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, কেন্দ্রের স্থানাঙ্ক। আর এটা হচ্ছে সি পয়েন্টটা, সিটাই হচ্ছে কেন্দ্র। তাহলে এই সি কে কেন্দ্র করে আমাদের একটা বৃত্ত যদি এখানে আঁকি, যার ব্যাসার্ধটা হবে হচ্ছে এই, যার ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে এই, অর্থাৎ সামথিং এরকম টাইপের একটা বৃত্ত। ঠিক আছে, এরকম টাইপের একটা বৃত্ত রয়েছে, যে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে, ব্যাসার্ধটা মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে কোনো বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব। যেমন এটা হলো, সেটা ব্যাসার্ধকে মেনশন করবে, এই দূরত্বটাও ব্যাসার্ধ, এই দূরত্বটাও ব্যাসার্ধ। অর্থাৎ পরিধির উপর থাকা যে কোনো পয়েন্টের দূরত্ব কেন্দ্র থেকে মাপলেই সেটা আমাদের কিন্তু বৃত্তের ব্যাসার্ধ পাবো। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা এখানে কত দিয়েছে? এ। ঠিক আছে, অর্থাৎ এই ডিস্টেন্স গুলো হচ্ছে পরিধির উপর যে কোনো বিন্দুর ডিস্টেন্স কেন্দ্র থেকে, সেটাই হচ্ছে আমাদের কাছে এখানে এ। ওকে, তো এগুলো আমি এখন আঁকছি না। এইবার আমরা কি করব, বৃত্তটার যেহেতু সমীকরণ বার করব, তাই বৃত্তের পরিধির উপর বা বৃত্তের উপর বললেই যথেষ্ট। বৃত্তের পরিধির উপর বলার থেকে বৃত্তের উপর বললেই এনাফ। কারণ বৃত্ত বলতে আমরা তাদের পরিধিটাকেই বুঝি। ঠিক আছে, বৃত্তাকার ক্ষেত্র যদি বলি তখন তার ভিতরের অংশ সহ পুরোটা আসবে। কিন্তু শুধু বৃত্ত বলতে কিন্তু আমরা জাস্ট এই পিঙ্ক কালারের যে বাউন্ডারিটা রয়েছে সেইটুকানি, তার বেশি কিচ্ছু নয়। তো সেই বাউন্ডারির যদি সমীকরণ বার করতে চাই, বৃত্তের যদি সমীকরণ বার করতে চাই, তাহলে সেই বাউন্ডারিটার উপর একটা আরবিটারি, একটা র্যান্ডম কোনো একটা পয়েন্ট নিয়ে নেবো, সেটা হচ্ছে এক্স ওয়াই। মনে করি বৃত্তের পরিধির উপর পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, পয়েন্টটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, সামথিং এরকম জায়গায় রয়েছে পয়েন্টটা, স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা ওয়াই। যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, সেটা একটা ভ্যারিয়েবল পয়েন্ট, একটা প্যারামেট্রিক পয়েন্ট, একটা প্যারামিটার বলতে পারি পয়েন্টটাকে। পয়েন্টটা হচ্ছে একটা মুভেবল পয়েন্ট, যেটা কিনা বৃত্তটাকে তৈরি করছে, যার সঞ্চারপথটাই হচ্ছে বৃত্ত। তাহলে পরিধির উপর পি এক্স ওয়াই, পি এক্স কমা ওয়াই, যে কোনো একটি বিন্দু। তাহলে এই যে পি এবং সি, পিটা যেহেতু পরিধির উপর যে কোনো একটা বিন্দু এবং সিটা হচ্ছে কেন্দ্র, আর আমি এখনই বললাম যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বটাই হচ্ছে তার ব্যাসার্ধ। তার মানে এই যে ডিস্টেন্সটা সেটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই ডিস্টেন্সটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এই ডিস্টেন্সটাই হচ্ছে কিন্তু আমাদের কাছে এই ডিস্টেন্সটা। এরকম টাইপের যত ডিস্টেন্স পেতে পারি সবাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ডিস্টেন্সটা পাবো কি করে? আলফা কমা বিটা থেকে পি বিন্দুর যে দূরত্ব, এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, সেটা আমরা ক্লাস নাইনে পড়েছি, তার জন্য 11-12 পড়ার দরকার নেই। ক্লাস নাইনে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করেছি। ফর্মুলাটা আমি আরেকবার মনে করিয়ে দিই। সেটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুর দূরত্ব, কত হবে? এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুর দূরত্ব, সেটা হয়ে যাবে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টুর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টুর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে এই পোর্শনে আমাদের কাছে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটাই হচ্ছে সামথিং এক্স ওয়াই পয়েন্টটা, পি পয়েন্টটা, এবং এক্স টু ওয়াই টুটাই হচ্ছে সামথিং আলফা কমা বিটা, অর্থাৎ সেন্টারটা। তাদের মধ্যে দূরত্ব তাহলে কত হবে? রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু, অর্থাৎ এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার। যদি এখানে বসাই, এক্স ওয়ান ওয়ানটাকে যদি এক্স ওয়াই হিসাবে ভাবি এবং এক্স টু ওয়াইটাকে যদি আলফা বিটা হিসাবে ভাবি, ভেবে যদি এখানে বসাই, তাহলে এই ডিস্টেন্সটা আমরা পাচ্ছি।
তাহলে এবার এখানে লিখি তাহলে, যে মনে করি বৃত্তের পরিধির উপর পি এক্স ওয়াই যে কোনো একটি বিন্দু। এখন সুতরাং সিপি যে ডিস্টেন্সটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটি বিন্দু, সেটাই হচ্ছে তার রেডিয়াসটা। তাহলে সিপি ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের কাছে কত হবে, রুট ওভার এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, যেটা ওখানে দেখালাম। এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের, একদম পুরো ধরে ধরে বলে দিচ্ছি কনসেপ্ট, ভালো করে দেখবো বুঝবো এবং সেভাবে লেখা প্র্যাকটিস করব। অঙ্কের ক্ষেত্রেও যখন অঙ্ক করব সেভাবেই যেন আমরা লিখতে পারি, তাই জন্য কিন্তু থিওরিটিক্যালি এত ডিটেলসে বলছি। নাহলে জাস্ট একটা ফর্মুলার মতো বলে দিলাম তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু আমি সেটা চাইছি না। এই ক্লাসগুলো ফলো করলে একদম কম্প্যাক্ট হয়েছে কমপ্লিট ভাবে এবং কনফিডেন্সের সঙ্গে তোমরা তৈরি হতে পারবে। তো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বই হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এই যে সিপি ডিস্টেন্সটা রয়েছে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে, অর্থাৎ এ হয়ে যাবে। এখন সিপি ডিস্টেন্সটা কত, রুট ওভার এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, এই যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই। তাহলে এবার যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে আমরা কি পাচ্ছি, উভয় পক্ষে বর্গ করে পাই এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার। বর্গ করলে এই রুটটা উঠে যাবে, এদিকে যদি আমি স্কোয়ার করি তাহলে রুটটা তো উঠে যাবে, স্কোয়ারও আছে রুটও আছে, তাই তো। সবসময় আমরা মাথায় রাখবো যদি কোনো কিছুর স্কোয়ারও থাকে বা রুটও থাকে, যেমন আমি এ রয়েছে, এর রুট রয়েছে তার স্কোয়ার রয়েছে, কিংবা এর স্কোয়ার রয়েছে তার আবার রুট রয়েছে, এই প্রত্যেক ক্ষেত্রে তার ভ্যালু কিন্তু এ হবে। স্কোয়ার রুট এবং স্কোয়ার এট এ টাইম থাকলে শুধুমাত্র ভিতরে যে আছে সেই পড়ে থাকবে। আর এদিকটা যেহেতু এর কিছু নেই, উভয় পক্ষে বড় করছে, তার মানে এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই যে এক্সপ্রেশনটা দাঁড়ালো আমাদের কাছে, এই যে এক্সপ্রেশনটা তৈরি হলো, ঠিক আছে, সেটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এইটাই হলো বৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে লিখে রাখতে পারি, ইহাই আলফা কমা বিটা কেন্দ্র বিশিষ্ট, আলফা কমা বিটা কেন্দ্র ও এ ব্যাসার্ধ বিশিষ্ট। আমরা কি ধরেছিলাম, ব্যাসার্ধটা এ এবং কেন্দ্রটা ছিল আলফা কমা বিটা পয়েন্টে। তাহলে আলফা কমা বিটা কেন্দ্র এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমি এখানে ইহা কথাটা লিখছি না, কারণ আমি একবার এই জিনিসটাকে তাহলে করে বক্স করে রাখছি, তাহলে জিনিসটা মাথায় থাকবে আমাদের। ঠিক আছে, আলফা কমা বিটা কেন্দ্র এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ তাহলে কি হবে, না এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। চ্যাপ্টারের প্রথমেই যে আমরা ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে এটা,
এটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন কন্ডিশনে বৃত্ত বের করতে পারবো। এটা হচ্ছে বৃত্তের একদম জেনারেল ফর্ম সমীকরণের। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণের একদম জেনারেল ফর্ম, যেখানে আলফা বিটা পয়েন্টে কেন্দ্র রয়েছে এবং এ হচ্ছে তার রেডিয়াস। ঠিক আছে, এবার যদি আমরা এখানে একটা স্পেশাল কেস করি, ঠিক আছে, এখানে যদি আমি একটা পার্টিকুলার কেস করি, ঠিক আছে, পার্টিকুলার কেস বা বিশেষ ক্ষেত্র যদি আমরা একটা করি, পার্টিকুলার কেসে কি করছি না, আলফা বিটাটাকে আমরা 0 0 করে দিচ্ছি। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি অরিজিনে থাকে, বৃত্তের কেন্দ্র যদি অরিজিনে থাকে তখন কি হবে, অর্থাৎ বৃত্তটা যদি এরকম হয়, এই হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর বৃত্তটা হচ্ছে এরকম, বৃত্তটা যদি এরকম হয়, তার মানে আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এটা হচ্ছে অরিজিন, যেটা হচ্ছে কেন্দ্র, এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে বৃত্তের কেন্দ্র, মূল বিন্দু, অর্থাৎ ও পয়েন্টে থাকলে, ও পয়েন্ট মানে কি, পয়েন্টের কোঅর্ডিনেটটা কত, স্থানাঙ্কটা কত, 0 0, 0 0-তে থাকলেই আলফা পয়েন্টটা কত হবে, তাহলে আলফা কমা বিটাটাই 0 0 হয়ে গেল এখানে, যেটা কেন্দ্র ছিল আলফা কমা বিটা, সেটা এখানে 0 0 হয়ে গেল। ঠিক আছে, যেহেতু দুটো পয়েন্ট আমি তিনটা দাগ দিয়ে যেটাকে মেনশন করছি, অর্থাৎ হুম, অর্থাৎ আলফাটাই হচ্ছে এখানে 0 আর বিটাটাই 0। যদি আমরা কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল করি, আলফার সঙ্গে 0 বিটার সঙ্গে 0, তাহলে আলফাটাই 0 বিটার সঙ্গে বিটাটাই 0 কম্পেয়ার করলে, তুলনা করলে, তাহলে সুতরাং সুতরাং বৃত্তটির সমীকরণ হবে, তাহলে আলফা বিটা 0 হয়ে গেছে, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 0 মানে কত, এক্স তার স্কোয়ার, ওয়াই মাইনাস 0 কত, ওয়াই তার আবার স্কোয়ার রয়েছে, ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এই সমীকরণটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0 0-তে রয়েছে, মূল বিন্দুতে রয়েছে, কিন্তু ব্যাসার্ধটা হচ্ছে এই। ঠিক আছে, এই যে ব্যাসার্ধটা রয়েছে, ব্যাসার্ধটা আমি চেঞ্জ করিনি, ব্যাসার্ধটাকে কিন্তু আমি এখানে চেঞ্জ করিনি, অর্থাৎ ব্যাসার্ধটা যদি এটা বলি, ঠিক আছে, সেই ডিস্টেন্সটা কিন্তু আমাদের কাছে এই ডিস্টেন্সই রয়েছে, কিন্তু কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের এটা অবশ্যই তাহলে মনে রাখতে হচ্ছে যে যে বৃত্তের, আমি একদম আবার বক্স করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস নতুন করে লিখে, যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দু বা অরিজিন বা 0 0-তে অবস্থিত, এবং এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু এ একক, বা এ যা বলি, তার সমীকরণ, তার সমীকরণ তাহলে কি হচ্ছে না, এক্স মাইনাস এ হোল স্কোয়ার, সমীকরণটা আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস এ না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা আমাদের মনে রাখতে হবে।
যদিও আমরা যদি উপরেরটুকু ভালো করে মনে রাখতে পারি যে এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে, সেটা হচ্ছে আলফা কমা বিটা কেন্দ্র বিশিষ্ট এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের সমীকরণ। তাহলে সেখানে যদি মূলবিন্দুকে কেন্দ্র করে কোনো বৃত্ত আঁকা হয় যার ব্যাসার্ধ হচ্ছে এই, তাহলে তার সমীকরণ বার করা আমাদের কোনো ব্যাপার না। ঠিক আছে, তাও আমরা ইন্ডিভিজুয়ালি যে বক্স করে দিচ্ছি সেগুলো কিন্তু আমরা মাথায় রাখবো। সবসময় কিন্তু একটা অঙ্ক করতে গিয়ে বেসিক ফর্মুলা থেকে বের করে করে তারপর ফর্মুলা তৈরি করে করবো, সেটা কিন্তু পসিবল নয়। তাতে কিন্তু একটা অঙ্ক করতে 2-3টে অঙ্কের টাইম চলে যাবে, সেটা কিন্তু আমরা কখনোই করবো না। এই ফর্মুলাগুলো আমি ডিরাইভ করে করে দেখাচ্ছি এবং যে ফর্মুলাগুলো তাতে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের একদম মাথায় বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটাই হচ্ছে বৃত্তের একদম ক্যানোনিক্যাল ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, আগেরটা আমি জেনারেল ফর্ম বললাম, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম বলা হয় এটাকে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে বৃত্তের সমীকরণের আমাদের ক্যানোনিক্যাল ফর্ম এবং জেনারেল ফর্ম। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছু প্রবলেম সলভ করবো এখান থেকে। আমি সবসময় বলছি যে যে কোনো ফর্মুলা বা কনসেপ্ট শেখার পর সেটা রিলেটেড প্রবলেম আমরা ডাইরেক্ট সলভ করে ফেলবো। তাহলে কি সুবিধা হবে না, সেই কনসেপ্টটা যে আমরা বুঝে গেছি, শিখে গেছি, জেনে গেছি, তো সেটা কিন্তু আমরা কনফিডেন্স পাবো যে না, এই কনসেপ্টের উপর কোনো প্রবলেম কিন্তু আমাদের আর আটকাবে না। তাই যখনই যেটা কনসেপ্ট করবো শিখবো, সেটার সম্পর্কে প্রবলেম কিন্তু ডাইরেক্ট সলভ করবো। সব জানবো বুঝবো তারপর হ্যাপাজার্ড হয়ে যাবে তারপর গিয়ে প্রবলেম করতে শুরু করেছি, সেটা নয়, সেটা করলে চলবে না। শেখার পর যা হবে হ্যাপাজার্ড ভাবে, কিন্তু শেখার সময় খুব সিস্টেমেটিক ওয়েতে কনফিডেন্টের সাথে এবং পর পর স্টেপ বাই স্টেপ শিখতে হবে, প্রবলেম সলভ করে জিনিসটাকে আয়ত্তে আনতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, 2 নম্বরটা কি বলেছে? এখানে বলেছে হচ্ছে, আমি যেটা কোয়েশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে এসএন এর পেজ নম্বর, নতুন বইয়ের পেজ নম্বর 228 থেকে সংক্ষিপ্ত দুইয়ের প্রবলেমটা। সার্কেলের একটা এক্সারসাইজ রয়েছে, তার মধ্যে সংক্ষিপ্ত 2 নম্বর প্রবলেমটা আমরা এখানে নিয়েছি। কি বলেছে সেই প্রবলেমে? বলেছে একটি বৃত্তের কেন্দ্র দিয়ে দিয়েছে এবং তা 6, বিন্দুগামী। একটি বৃত্তের কেন্দ্র দিয়েছে 3, বিন্দুতে রয়েছে এবং সেটা 6, বিন্দু দিয়ে পাস করছে, তাহলে বৃত্তটির সমীকরণ কত হবে? আমি বলেছি কি, বৃত্তের সমীকরণ পেতে গেলে বৃত্তের কেন্দ্র জানতে হবে এবং ব্যাসার্ধ জানতে হবে। বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ, তো কেন্দ্র তো দিয়ে দিয়েছে সুন্দরভাবে, কিন্তু ব্যাসার্ধ কিন্তু ডাইরেক্টলি দেয়নি, কিন্তু ইনডাইরেক্টলি ঠিকই দিয়েছে। ব্যাসার্ধটা ডাইরেক্টলি হয়তো দেয়নি এখানে, যে বলে দেয়নি যে ব্যাসার্ধ এত, কিন্তু ইনডাইরেক্টলি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিন্তু নিশ্চয়ই দিয়েছে। কিরকম ভাবে দিয়েছে? যে এই বিন্দুগামী বৃত্তটা, অর্থাৎ বৃত্তের উপর এটা একটা অবস্থিত বিন্দু। আর একটু আগে আমি বলেছি কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর যদি দূরত্ব বের করে নিই সেটাই হবে তার ব্যাসার্ধ, সেটাই হবে তার ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে লিখি বৃত্তের কেন্দ্র, সেটা যদি আলফা বিটা বলি, সেই আলফা বিটাটা কত দিয়েছে এখানে? 3, বিন্দুতে। 3, বিন্দুতে, অর্থাৎ আলফা ইকুয়ালস টু 3 এবং বিটা ইকুয়ালস টু -1। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা, দ্যাট ইজ 3, -1 বিন্দুতে, অর্থাৎ আলফার ভ্যালু হচ্ছে, আমরা তাহলে প্রথমটা হচ্ছে আলফা, পরেরটা হচ্ছে বিটা। ঠিক আছে, বিটাটা কিন্তু শুধু 1 নয়, যদি মাইনাস থাকে মাইনাস সহ নিতে হবে, কারণ 1 আর -1 নিশ্চয়ই সেম জিনিস নয়। ঠিক আছে, এবার আমি কি করবো, বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে, তাহলে ইকুয়েশন পেয়ে যাব, তাই তো? এবার বৃত্তের ব্যাসার্ধ কি করে পাবো? যেহেতু
বৃত্তটি 6, বিন্দুগামী এবং বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুর দূরত্বই হলো তার ব্যাসার্ধ, তাই তো? একটা বৃত্তটার কোথায় রয়েছে কেন্দ্রটা? কেন্দ্র রয়েছে 3, বিন্দুতে। অর্থাৎ আমরা যদি ছবিটা আঁকি, ঠিক আছে, ছবিটা আঁকা এখানে জরুরি নয়, কিন্তু তাও আঁকছি আমি। 3, 1 বিন্দু কোথায় থাকতে পারে? 3, 1 বিন্দু কোথায় থাকতে পারে? তাহলে এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর -1। তাহলে এটা 1, 2, 3 যদি বলি, ওয়াই অক্ষ বরাবর -1 মানে নিচের দিকে পড়বে। এখানে থাকবে হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এখানটা থাকবে হচ্ছে বৃত্তের কেন্দ্র, 3, 1 পয়েন্টটা। এবং ব্যাসার্ধ সেটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র যদি এখানে থাকে, বৃত্তটা আবার 6, -5 বিন্দুগামী। ঠিক আছে, মানে এটা হচ্ছে বৃত্তটা সামথিং। ঠিক আছে, এই হচ্ছে বৃত্তটা, যেটা আবার কোন বিন্দুগামী? না 6, -1 বিন্দুগামী। সামথিং এখানে কোথাও একটা রয়েছে পয়েন্ট, যেটা 6, -5। ওকে, 6, -5 নিশ্চয়ই ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, সেই হিসাবে আঁকলাম। তাহলে এই যে ডিস্টেন্সটা তৈরি হবে, সেই ডিস্টেন্সটাই তো বৃত্তের ব্যাসার্ধ হবে। এই কেন্দ্র সি থেকে এই যে ডিস্টেন্সটা, সেটাই তো হবে বৃত্তের ব্যাসার্ধটা। সেটাই আমরা বার করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে কোনো বিন্দুর দূরত্বই হলো তার ব্যাসার্ধ। তাহলে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ, ব্যাসার্ধকে যদি আমি এ দিয়ে ডিনোট করি, কারণ বৃত্তের যে কোনো সমীকরণকে আমরা x² + y² = a² এরকম এ দিয়ে লিখছি ব্যাসার্ধটাকে। সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 3, -1 এবং 6, -5 বিন্দু দুটির দূরত্ব। ব্যাস এইটুকুনি করার পর আমরা আবার ক্লাস 9-এ চলে যাব। ক্লাস 9-এ কি আছে? ক্লাস 9-এ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার ফর্মুলা আছে, যেটা আমি কোথায় লিখেছি? বৃত্তের সমীকরণ বার করার সময় আবার লিখেছি যে x1 - x2² + y1 - y2²। x1 টা কত? এখানে মনে মনে ভেবে নেবো যে x1 টা কত। x1 টা হচ্ছে 3, -1। ঠিক আছে, আমি সাইডে এটা প্রথম প্রথম বলে বলে দিচ্ছি, কারণ 9 আমরা অনেকদিন আগে ছেড়ে এসেছি, ফলে আমরা পরপর একটু দেখে দেখে নিই জিনিসটা। এখানে x1 y1 বলতে আমি প্রথম পয়েন্টটা বলছি, অর্থাৎ 3, -1। এবং x2 y2 পয়েন্ট বলতে আমরা বুঝতে পারছি হচ্ছে 6, -5। ঠিক আছে, তাহলে x1 টা কত? x1 টা হচ্ছে 3, y1 টা হচ্ছে -1। x1 টা 3, y1 টা -1। আর x2 টা কত? x2 টা হচ্ছে এখানে 6। এই যে x2, যেখানে যার পজিশনে যেটা রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করব, তার সাথে সমান করব। আর y2 হচ্ছে -5। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি? x1 - x2 তার হোল স্কোয়ার। আর কেউ যদি x2 - x1 লিখে তাতে কোনো ভুল নেই, কারণ স্কোয়ার আছে মানে উল্টো করলেও পজিটিভ নেগেটিভে কোনো পার্থক্য পড়বে না। স্কোয়ার করলে নেগেটিভের স্কোয়ার করলেও পজিটিভই হয়, পজিটিভ স্কোয়ার করলেও পজিটিভই হবে। তো x2 - x1 লিখলেও যা হবে, x1 - x2 লিখলেও তাই হবে, যেহেতু স্কোয়ার আছে। এটা হবে তার রুট। ঠিক আছে, এবার x1 মানে কত? x1 মানে কত? x1 মানে হচ্ছে আমি 3 পাচ্ছি। x2 মানে কত?
x2 মানে 6, মাইনাস যখন থাকবে তখন কিন্তু ব্র্যাকেট দিয়ে বসাবো, যেমন এখানে -1 আছে, y1 মানে -1 আছে, ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু মাইনাসে কম পড়ে যাবে, তখন যেটা আসার কথা সেটা আসবে না। ঠিক আছে, যেমন আমি এখানে মাইনাসটা ফর্মুলার জন্য একটা মাইনাস এখানে বসবে, তারপর -5 রয়েছে, আমি যদি ব্র্যাকেটটা ইউজ না করি আমার মনে হবে যেন হ্যালুসিনেশন হবে একটা, যে মাইনাস তো একটা দিয়ে দিয়েছি, আবার -5 কেন লিখবো, 5 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েই সম্পূর্ণ ভুল হয়ে গেল। ঠিক আছে, আমরা একটা জিনিস পারবো না, একটা সম্পর্কে জানবো না, সেটা কথা আলাদা, সেটা আমি ছেড়ে দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু যে সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে, যে সম্পর্কে আমাদের জানা আছে, সেখানে কোনো রকম যদি ভুল করি সেটা কিন্তু খুব গায়ে লাগে, কারণ পুরো টাইমটাই নষ্ট হয়ে গেল, আমাদের জানা জিনিসটা করলাম, হয়তো একটা ছোট্ট একটা ভুলের জন্য পুরো টাইমটা আমার নষ্ট হলো, সেই সময় আমি অন্য কিছু ট্রাই করতে পারতাম। তাই যেটুকুনি করবো সেটা যেন একদম ভুল সেখানে না থেকে যায়, সেখানে কোনো যেন পেন ছড়ানোর জায়গা না থেকে যায়। তো y2 টা কত, y2 টা হচ্ছে তার মানে মাইনাস, এটা y2, y2 টা হচ্ছে -5, তাই আমি বলছি ব্র্যাকেট ইউজ করে, যেখানে মাইনাস থাকবে সেখানে ব্র্যাকেট ইউজ করে বসাবো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারই বসাবো। ঠিক আছে, যেভাবে রয়েছে সেভাবে বসাবো, কোনো নিজেরা কিছু এক্সট্রা ভাববো না, এক্সট্রা ভাববো মানে সেখানে ভুল হওয়ার জায়গা থেকে যাবে। তো এই জিনিসটা এখানে বসবে, তাই তো, এই জিনিসটা এখানে হবে, তাহলে এই জিনিসটা কি লিখলাম এখানে আমি দেখ, তোরা যদি অসুবিধার কোনো সাইডে করে নিবি, যেরকম আমি করে দেখালাম, ঠিক আছে, যেরকম ভাবে আমি করে দেখালাম সেরকম ভাবে করে নিয়ে করবি, x1 x2 ধরে ধরে, যদি ডাইরেক্ট বসাতে না পারিস তার জন্য কিছু অসুবিধা নেই। তাহলে 3 - 6 এর হোল স্কোয়ার প্লাস -1 -5 এর হোল স্কোয়ার, 3 - 6 মানে কত, -3, আর এটা মানে কত, ব্র্যাকেট গুলো যদি ওঠে আসে তাহলে -1 আর মাইনাসে মাইনাসে +5, তার মানে এসে যাচ্ছে -3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ারই। ঠিক আছে, এটা -3 আর এটা হচ্ছে 4। ঠিক আছে, -3 এর হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার অর্থাৎ 9, কারণ মাইনাস স্কোয়ার করলে কিন্তু কখনো মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, কিন্তু মাইনাসের পরে যদি অড নাম্বার থাকে, বিজোড় সংখ্যা থাকে, 3 থাকলো, 5 থাকলো, 21 থাকলো, তবে মাইনাসটা মাইনাস থেকে যাবে। আর 4 স্কোয়ার মানে 16, তারপরে হয়ে গেল √25, √25 মানে শুধু 5, 25 রুট করলে, তাহলে এটা হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের কেন্দ্র প্রথমেই নেওয়া আছে, সেটাতে 3 - 1, তাহলে সমীকরণ বার করার কোনো ব্যাপার না। তাহলে দেয়ার ফোর বৃত্তটির সমীকরণ হবে x - আলফার হোল স্কোয়ার প্লাস y - বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলেই চলে আসবে, এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমাদের কাজ মিটে যাবে। এক্স এর ভ্যালু কত, মানে এক্স এর ভ্যালু না, আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 3, বিটার ভ্যালু হচ্ছে -1, প্রথমেই করে রেখেছি 3 - 1, তাহলে আলফার ভ্যালু 3, x - 3, কিন্তু বিটার ভ্যালু কিন্তু -1, তার মানে -1, এই মাইনাসটা ফর্মুলার মাইনাস, আর এই বিটাটা হচ্ছে -1, আর এর ভ্যালু হচ্ছে 5, তাহলে তার আবার স্কোয়ার আছে। ভ্যালু যা যা বার করে নিয়েছি সেগুলো সঠিক জায়গায় সঠিকভাবে বসাবো, এবং যে এক্সপ্রেশন রয়েছে সেই এক্সপ্রেশন গুলো পরপর লিখবো, যেখানে স্কোয়ার আছে স্কোয়ার, যেখানে মাইনাস আছে মাইনাস, যেখানে প্লাস আছে প্লাস, যেখানে সমান আছে সমান, সেভাবে লিখে দেবো। তাহলে কত হলো, x - 3 এর হোল স্কোয়ার প্লাস y+1 এর হোল স্কোয়ার, মাইনাস মাইনাস তাহলে প্লাস, y+1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মানে 25। ঠিক আছে, এটা হবে বৃত্তটার সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ যেটা চেয়েছে। এটাকে কেউ যদি এখন ভেঙে লিখতে চায় তাহলে ভেঙে লিখতে পারে, কেউ যদি ভাবে যে এই ইকুয়েশনটাকে ভেঙে লিখবো, সেটাও কিন্তু লেখা যায়। অর্থাৎ ভেঙে লেখা মানে হচ্ছে এই স্কোয়ারটাকে ভেঙে দেবো, তাহলে x² - 2 × 3
ইন্টু এক্স 2ab হলো প্লাস বি স্কোয়ার। একদম ভেঙে ভেঙে করছি তোদের জন্য। তোদের যদি মনে হয় স্টেপটা, এইসব স্টেপ এতটা না ভাঙলেও চলবে, তোরা ডাইরেক্ট করবি, কিন্তু আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারিস, কোথাও ভুল না থাকে। এবার ওয়াই প্লাস ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার টুয়েলভ টু 25। তার মানে কত হলো, এক্স স্কোয়ার মাইনাস 3 × 2 = 6, 6x প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 25। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y, আর এখানে কি রয়েছে 9 প্লাস 1 মানে 10, আর 25 মাইনাস তাহলে কত হয়ে গেল 10, তার মানে 15। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y, ঠিক আছে, ইকুয়ালস টু 15। 15টাকে তোরা মাইনাস করে এদিকেও রাখতে পারিস, ঠিক আছে। 15টাকে মাইনাস করে কিন্তু এদিকেও রাখা যায়। তা তোরা এই যে এই ফর্মে রাখলেও হবে, এই ফর্মে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলা উচিত না তাতে, ঠিক আছে। সেই অঙ্কটারই একটা অল্টারনেটিভ মেথড রয়েছে, সেটাও আমি এখানে বলে রাখি, তাতে করে পুরো জিনিসটা আমাদের কাছে হ্যাবিচুয়েট হয়ে থাকবে, ঠিক আছে। অল্টারনেটিভ মেথডটা কিরকম সেটা একবার দেখ। এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড, একটা করে দিচ্ছি আমি এখানে। যেটা তোদের ভালো লাগবে সেই মেথডে তোরা করবি অঙ্কটা, কারণ কিছু ক্ষেত্রে অল্টার মেথডটা কাজ লাগবে আমাদের, সেটা না জানলে নয়। সবসময় যেরকম ভাবে ব্যাসার্ধটা ডাইরেক্ট বার করতে পারবো তা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। অল্টারনেটিভ মেথডটা দেখে নে, বা বিকল্প পদ্ধতি। ওকে, তো কি সেই বিকল্প পদ্ধতি? আমাদের যেহেতু এখানে বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমার বৃত্তটার ব্যাসার্ধটা শুধুমাত্র জানতে হবে। আমরা বৃত্তটার ব্যাসার্ধকে আননোন রেখেই প্রথমে ইকুয়েশনটা লিখে ফেলবো, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি বৃত্তটির বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, সেটা হচ্ছে আলফা কমা বিটা, এবং সেটা কত দিয়ে দিয়েছে এখানে, এখানে দিয়েছে 3, -1। আমি ধরে নিচ্ছি, মনে করি বৃত্তটির তো ব্যাসার্ধ জানা দরকার, সেটা তো আমরা জানি না। তাই বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে এই, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এই। সুতরাং বৃত্তটির সমীকরণ বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার। বৃত্তের সমীকরণ কি হচ্ছে তাহলে, আমাদের যদি আলফা বিটাতে সেন্টার থাকে এবং ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে সেই বৃত্তের সমীকরণ আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এবার ভ্যালু গুলো বসিয়ে দিই, তাহলে এক্স মাইনাস আলফাটা কত, আলফাটা হচ্ছে 3, প্লাস ওয়াই মাইনাস বিটাটা কত, বিটা হচ্ছে -1, এই মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস, আর বিটাটা আবার -1 ইকুয়ালস টু, এটা কত, এটা আমরা জানি না, স্কোয়ারই রাখলাম। তাহলে পুরো জিনিসটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই, আর মাইনাসে মাইনাস এটা +1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার পাচ্ছি। এই সমীকরণটা পাচ্ছি আমরা এখানে। এই সমীকরণটা যদি পাই, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি। এবার বৃত্তটা যে বিন্দুগামী সেটার কাজ, বৃত্তটা এবার কোন বিন্দুগামী সেই জিনিসটার কাজ।
বৃত্তটি বা যেহেতু বৃত্তটি 6, -5 বিন্দুগামী, সুতরাং 6, বিন্দু দ্বারা, অর্থাৎ x = 6, y = -5 দ্বারা x = 6, y = -5 দ্বারা 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হয়। ঠিক আছে, ডিম সিদ্ধ না, সিদ্ধ। সিদ্ধ মানে স্যাটিসফাইড হয়। স্যাটিসফাইড হয়। স্যাটিসফাইড মানে যেমন ধর y = x + 2, তাহলে x আর y এর ভ্যালু যদি আমি এখন নিই সামথিং 3 আর 5, তাহলে স্যাটিসফাইড হচ্ছে না এটা। যেমন y এর জায়গায় 5 বসিয়ে দেয় আর x এর জায়গায় 3 বসা, এটা তো আসছে, দুদিক থেকে সমানই আসছে, 3 + 2 = 5 ই হচ্ছে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে যে x, y দ্বারা, তার মানে 3, 5 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, স্যাটিসফাইড হচ্ছে। এই সমীকরণে x, y এর ভ্যালু বসালে দুদিক সমান হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখন পয়েন্টটা নিই 2, 5, তাহলে তাহলে কিন্তু সেটা হচ্ছে না, কারণ 5 = 2 + 2 বসালে হয়ে যাচ্ছে, যেটা কখনোই সমান নয়। তার মানে 2, 5 দিয়ে কিন্তু এটা স্যাটিসফাইড বা সিদ্ধ হচ্ছে না। তাহলে যেহেতু 6, -5 এই বৃত্তের উপরই অবস্থিত, বৃত্তটা যেহেতু এই বিন্দুগামী, তার মানে সেই 6, -5 দ্বারা অবশ্যই 1 নম্বর সমীকরণ স্যাটিসফাইড হবে, নাহলে বৃত্তের উপর থাকতেই পারতো না, যদি বৃত্তের সমীকরণকে সে স্যাটিসফাইড নাই করতে পারতো। তাই 6, -5 বিন্দু দ্বারা, অর্থাৎ x = 6, y = -5 দ্বারা প্রদত্ত সমীকরণটি মানে 1 নম্বর সমীকরণটি কিন্তু সিদ্ধ হয়। লেখার ধরন কিন্তু এভাবে রাখতে হবে। ঠিক আছে, অন্যদের লেখার সঙ্গে কিন্তু এইসব লেখা সবসময় মিলবে না, কারণ আমাকে এমএসসির স্টুডেন্টদেরও কিন্তু পড়াতে হয়, ফলে সেক্ষেত্রে সেখানে কিন্তু কোনো বাতেলা বা কোনো গল্প চলে না। সেখানে সঠিক লেখা, সঠিক জিনিস দিয়ে জিনিসগুলোকে এক্সপ্রেস করতে হয়, এবং সেই ধারা কিন্তু আমি তোদের ক্ষেত্রেও বজায় রাখার চেষ্টা করছি বা বজায় থাকবে। সেখান থেকে আমি এদিক ওদিক হতে পারবো না। ঠিক আছে, তো ফলে লেখাগুলো যেভাবে লেখাচ্ছি সেভাবে লেখার প্র্যাকটিস রাখ। খাতার মান অন্যদের থেকে অনেক 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 বেশি আলাদা হবে, সেই গ্যারান্টি আমি দিতে পারি। এবং যে টিচার খাতা দেখবে সে খাতা দেখেও অনেক বেশি খুশি হবে। তো 1 নম্বর সমীকরণটি সিদ্ধ বা স্যাটিসফাইড হচ্ছে, সুতরাং তাহলে এখানে বসিয়ে দিই। সুতরাং 1 নম্বর সমীকরণ, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসালে কি হচ্ছে, স্যাটিসফাইড হচ্ছে। তাহলে সুতরাং 1 নম্বর সমীকরণে x = 6, y = -5 বিন্দু বসিয়ে পাই কি হবে, x এর জায়গায় 6 বসা, তাহলে 6 - 3 প্লাস y + 1, মানে y এর জায়গায় হচ্ছে -5 + 1 = স্কোয়ার। তাহলে 6 - 3 মানে 3 এর স্কোয়ার, প্লাস -5 + 1 মানে হচ্ছে -4 তার স্কোয়ার। তার মানে কত হচ্ছে, স্কোয়ার স্কোয়ারটা আমি যদি ওদিকে রাখি, তো স্কোয়ার কত হচ্ছে, 3 স্কোয়ার। -4 স্কোয়ার মানে কিন্তু 4 স্কোয়ারই, তাই তো। তার মানে স্কোয়ার ইকুয়ালসটা আমরা পেলাম হচ্ছে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, তার মানে 25 পাচ্ছি। তাহলে স্কোয়ারের ভ্যালুটা পাচ্ছি 25। ঠিক আছে, তাহলে এটা কত,
যদিও এটা দরকার নেই, এটা হচ্ছে 5। অবশ্যই কিন্তু আমরা প্লাস মাইনাস লিখবো না, কারণ স্কোয়ার ইকুয়ালস টু রুট প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস √25 তো হতেই পারতো। কিন্তু যেহেতু এটা ব্যাসার্ধ, স্কোয়ার ইকুয়াল টু 25 বেরিয়েছে, মানে এ ইকুয়ালস টু কিন্তু তার মানে প্লাস মাইনাস √25, অর্থাৎ প্লাস মাইনাস 5 হতেই পারতো। কিন্তু এটা তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে? কখনো শুনেছিস কোনো বৃত্তের ব্যাসার্ধ -2 একক, -10 একক? যা হবে সব পজিটিভ হবে ব্যাসার্ধ। তাই আমরা কিন্তু পজিটিভটাই নিচ্ছি, অর্থাৎ এ যেহেতু পজিটিভ, এ হচ্ছে >0, >0 মানে জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় মানে পজিটিভ। তাহলে বৃত্ত যদি ব্যাসার্ধ জিজ্ঞাসা করে তাহলে কি লিখবো সেটা আমি একবার একটু বলেই দিলাম। তাহলে তাহলে বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে 5 একক। এবার চলে আসি তাহলে বৃত্তের সমীকরণ। সুতরাং বৃত্তটির সমীকরণ হবে, জাস্ট এর মানটা 1 নম্বরে বসিয়ে দিই। ঠিক আছে, 1 নম্বরে এ ইকুয়ালস টু 5 বসিয়ে পাচ্ছি। তাহলে কত হচ্ছে ওখানে? x-3 এর হোল স্কোয়ার প্লাস y+1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। তাহলে x-3 প্লাস y+1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার, মানে 25। এবার এটাকে ব্রেক করে আমি আগের মেথডে দেখিয়ে দিচ্ছি সেটা কি এসেছিল। সামথিং x² প্লাস y² মাইনাস 6x প্লাস 2y ইকুয়ালস টু 15 টাইপের কিছু একটা এসেছিল। একদিকেও রাখতে পারিস। কেন আমি একদিকে রাখার কথা বলছি সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কেন আমি এটা একদিকে রাখার কথা বলছি, এই যে প্যাটার্নটা আনলাম সেটা হচ্ছে বৃত্তের সমীকরণের জেনারেল ফর্ম অফ সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি জিনিসটা আমরা কনসেপ্টে আলোচনা করব, এবং সেখানে বৃত্তের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে আমরা বিভিন্ন কার্ভ সম্পর্কে পেতে পারি। সেটা হচ্ছে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল, পেয়ার অফ স্ট্রেট লাইন, অনেক কিছু হতে পারে। কিন্তু কখন সেটা সার্কেলকে পার্টিকুলারলি এক্সপ্রেস করবে সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা, তার জন্য তার কোএফিসিয়েন্ট গুলো কিরকম আকারে থাকতে হবে, কিরকম কন্ডিশনে থাকতে হবে, তার ফরম্যাটটা কিরকম হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এবং সেই রিলেটেড প্রবলেম সলভ করব। ঠিক আছে। আচ্ছা, এই টাইপের আরো একটা প্রবলেম এখানে তোমরা দেখে নাও। এখানে কোয়েশ্চেনটা দিয়েছে একটি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত এবং তা -1, -2 বিন্দুগামী। বৃত্তটির সমীকরণ কি হবে? ঠিক আছে, একটি বৃত্তের কেন্দ্র রয়েছে মূল বিন্দুতে এবং তা -1, -2 বিন্দুগামী হলে বৃত্তটির সমীকরণ কি হবে? মূল বিন্দু মানে হচ্ছে 0, 0 বিন্দুতে তার কেন্দ্র রয়েছে, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে, মনে করি আমি যে কোনো একটা মেথডে করছি, সেকেন্ড মেথডটাতেই করে দেখাচ্ছি অঙ্কটা। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু a। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু a। সুতরাং বৃত্তটির সমীকরণ ধরা যায়, কিভাবে সমীকরণটা নিতে পারবো? তাহলে মূলবিন্দুতে যেহেতু তার কেন্দ্র রয়েছে, তার মানে এক্স আলফা বিটা 0, অর্থাৎ x-0 হোল স্কোয়ার। কেউ ডাইরেক্ট x² লিখতে পারিস, কিন্তু আমি একবারে পুরো জেনারেল ফর্মটা বোঝানোর জন্য আমি x-0 y-0 করে লিখছি, ইকুয়ালস টু a²। তার মানে x² প্লাস y² ইকুয়ালস টু a²। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এইবার বলেছে বৃত্তটা -1, -2 বিন্দুগামী। বৃত্তটি -1, -2 বিন্দুগামী। -1, -2 বিন্দুগামী মানে x এর জায়গায় -1 এবং y এর জায়গায় যদি -2 বসাই তাহলে এই সমীকরণটা কিন্তু স্যাটিসফাইড হবে, অর্থাৎ সেক্ষেত্রে এর মানটা বেরিয়ে যাবে। স্যাটিসফাইড হবে মানে দুই দিক সমান হবে। তাহলে এখানে লিখতে হবে যেহেতু
বৃত্তটি -1, -2 বিন্দুগামী। যেহেতু বৃত্তটি -1, -2 বিন্দুগামী, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি? সেখান থেকে কি বলা যায়? সেখান থেকে বলা যায় হচ্ছে -1 এবং -2 পয়েন্ট দিয়ে কিন্তু 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হবে বা স্যাটিসফাইড হবে। তাহলে x = -1, y = -2 দ্বারা 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হয়। সিদ্ধ মানে হচ্ছে স্যাটিসফাইড হয়। সুতরাং 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে x = -1 এবং y = -2 বসিয়ে পাই। x = -1 এবং y = -2 বসিয়ে পাই। কি পাবো? কি পাওয়া যাবে সেখানে? তাহলে x = -1, y = -2 যদি বসাই, তাহলে x এর জায়গায় -1 এর স্কোয়ার প্লাস y এর জায়গায় -2 এর স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। -1 এর স্কোয়ার মানে কত? 1। -2 এর স্কোয়ার মানে কত? 4, কারণ মাইনাস স্কোয়ার করলে সবসময় প্লাসই হয়। মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়, মাইনাসের 4 করলে প্লাস হবে, 6 করলে প্লাস হবে। ইভেন যে কোনো পাওয়ার দিলে মাইনাসের পাওয়ারে সেটা প্লাস হয়ে যাবে, আর মাইনাসের পাওয়ারে অড নাম্বার দিলে কিন্তু সেটা মাইনাস থাকবে। তাহলে স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 5। সুতরাং সুতরাং তাহলে স্কোয়ার যদি 5 হয়, তার মানে এটা হচ্ছে √5। প্লাস মাইনাস কিন্তু লিখবো না, বিকজ এটা রেডিয়াস। রেডিয়াস কিন্তু সবসময় পজিটিভ। রেডিয়াস কিন্তু অলওয়েজ পজিটিভ বা ধনাত্মক। রেডিয়াস কিন্তু কখনোই নেগেটিভ হয়ে যাবে না। কারণ কখনো কোনো বৃত্তের ব্যাসার্ধ এর আগে যখন সম্পাদ্য করেছি ক্লাস 10-এ বা তারও আগে, তখন কোথাও বলে যে -4 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, কখনোই সে কথা বলেনি। ঠিক আছে? তখন কিন্তু সে বৃত্ত কাল্পনিক বৃত্ত হয়ে যাবে যদি ব্যাসার্ধই নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে? একটা হাইপোথেটিক্যাল ইমাজিনারি বৃত্ত হয়ে যাবে তখন। রিয়েল সার্কেল আর পাবো না। সেই নিয়ে পরে আলোচনা হবে 3 নম্বর ক্লাসে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে 1 নম্বর কি বলেছে? 1 নম্বর এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি। সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে পাই x² প্লাস y² ইকুয়ালস টু a²। a² মানে কত এখানে? a² মানে কিন্তু 5। a² মানে কিন্তু 5। তাহলে ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে? এটাই হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে। আচ্ছা, এরপর এরপর একটা কথা বলার আমার এখানে দরকার। সেটা হচ্ছে একটা জাস্ট শর্ট ট্রিক্স আমি বলে রাখি। জাস্ট একটা শর্ট ট্রিক্স বলে রাখি। সেটা হচ্ছে, যখন বলা থাকবে যে একটা বৃত্ত এত বিন্দু দিয়ে পাস করছে, মানে এত বিন্দুগামী এবং তার কেন্দ্র এখানে, তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? যেমন এই অঙ্কটাতে যদি এমসিকিউতে দিত, শর্ট কোশ্চেনে আসতো, তাহলে আমরা কিন্তু এত কিছু করতাম না। তাহলে কি করতাম? জাস্ট বৃত্তটার সমীকরণ কত হতো? কি লিখেছিলাম? x - 0² প্লাস y - 0²। ওদিকে বৃত্তটির যে সমীকরণ ডাইরেক্ট কিভাবে পেতাম? বৃত্তটির সমীকরণ হবে x - 0² প্লাস y - 0² ইকুয়ালস টু, যে বিন্দুগামী বলেছে সেই বিন্দুটাই এখানে বসিয়ে দেবো এক্স ওয়াই এর জায়গায়। সেই বিন্দুটাই এখানে বসিয়ে দেবো। পুরো সেম এক্সপ্রেশন লিখবো, শুধু বিন্দুটা বসিয়ে।
তাহলে এক্স এর জায়গায় কত বসাচ্ছি? এক্স এর জায়গায় আমি বসাচ্ছি হচ্ছে -1, তাহলে -1 -0 হোল স্কোয়ার প্লাস -2 -0 হোল স্কোয়ার। ঠিক আছে, করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে x -0 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কত আসছে -1 এর স্কোয়ার, এটা হচ্ছে -2 এর স্কোয়ার, তার মানে 1 + 4 মানে 5। তার মানে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5। ঠিক আছে, এই অঙ্ক শর্ট ট্রিক্সটাই যদি আমরা উপরের অঙ্কে কাজে লাগাতাম, এই শর্ট ট্রিক্সটাই যদি আমি এখন উপরের অঙ্কে কাজে লাগাতাম তাহলে কি হতো? এই যে শর্ট ট্রিক্সটাতে আমরা করলাম, কিন্তু আবারও বলছি এই শর্ট ট্রিক্স দিয়ে কিন্তু পরীক্ষায় সাবজেক্টিভ প্রবলেম করা যাবে না। আমি জাস্ট জয়েন্ট এন্ট্রান্সে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে এমসিকিউ আসবে তার জন্য শর্ট ট্রিক্সটা আমি বলে রাখলাম। ঠিক আছে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে কি করে করতাম শর্ট ট্রিক্সটা? কি বিন্দুগামী এবং কোন পয়েন্ট দিয়ে পাস করছে সেটা একবার আমাকে দেখে নিতে হবে। পয়েন্ট দিয়ে পাস করেছিল, কোন পয়েন্ট দিয়ে? কোয়েশ্চেনটা একবার দেখ। 3 - 1 বিন্দুতে কেন্দ্র রয়েছে, 6 - 5 বিন্দুগামী। 3 - 1 এ কেন্দ্র আছে, 6 - 1 বিন্দুগামী। তাহলে কর। তাহলে শর্টকাটটা দেখ এটার। 3 - 1 এ কেন্দ্র আছে, তার মানে x-3 তার হোল স্কোয়ার প্লাস y-(-1) তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 6 - 5 বিন্দুগামী। তার মানে আমি x এর আর y এর জায়গাতে সেম এক্সপ্রেশনে x y এর জায়গাতে ইকুয়াল টু দিয়ে 6 - 5 বসাতে বলেছি। তাহলে 6 - 3 এর হোল স্কোয়ার প্লাস -5 (-1) তার হোল স্কোয়ার। এবার এটা ক্যালকুলেট কর, তাহলেই অ্যান্সার পেয়ে যাবি। x-3 এর হোল স্কোয়ার করলে কত হচ্ছে? এটা যা হচ্ছে প্লাস y+1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 6 - 3 মানে 3 এর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে -5 + 1 তার মানে -4 এর হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারই হলো, এবং সেটা করলে আমরা 5 স্কোয়ারই পাবো, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 16 মানে 16 আর 9 মানে 25, 25 মানে 5 স্কোয়ারই পাবো। জাস্ট এবার ব্রেক করে দিলে এটা চলে আসবে। ব্রেক করলে আমরা কি পাচ্ছি? আবার যদি ব্রেক করি উপরের মতো, এই ইকুয়েশনটাই তো এসে গেছে আমার কাছে। আমার কাছে এই ইকুয়েশনটাই চলে এসেছে এখানে। তাহলে এটা চলে এসছে মানে পরেরটা জাস্ট ব্রেক করে দিলেই চলে আসবে। তো এটা হচ্ছে শর্ট ট্রিক্স। ঠিক আছে, কিন্তু শর্ট ট্রিক্স দিয়ে আমরা কিন্তু এমসিকিউ সলভ করব ফর জয়েন্ট অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম। বাট সাবজেক্টিভ প্রবলেম দিলে কিন্তু আমরা যে কোনো উপরে দুটো মেথড করিয়েছি, সেই দুটো মেথডের মধ্যে যে কোনো একটা মেথডে কিন্তু সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, আমরা আজকের ক্লাসে যে যে অঙ্কগুলো করলাম তার উপর দুটো হোমওয়ার্ক আমি দিয়ে রাখছি। তারপর কিন্তু আমি দুটো হোমওয়ার্ক এখানে দিয়ে রাখছি, সেই দুটো অঙ্ক নিজেদের অবশ্যই করতে হবে বাড়িতে। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু অবশ্যই জয়েন করে তোমরা এই অঙ্কগুলো করে আমাকে পাঠাবে। প্রথমে ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, সেটার নোট ডাউন করবে এবং না দেখে প্র্যাকটিস করবে এই ভিডিওর অঙ্কগুলো। দেন এই অঙ্কটা না দেখে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি চেক করব, এবং যাদের যাদের ঠিক হবে আমি কিন্তু সেটা বলবো। ঠিক আছে, এরকম ভাবে করলে তাহলে কিন্তু তোমরা কম্প্যাক্ট ওয়েতে একদম তৈরি হয়ে যেতে পারবে অঙ্কের জন্য। যে সাবজেক্ট যা খুশি, কিন্তু অঙ্কের জন্য কিন্তু ভাবতে হবে না। ঠিক আছে, এবং তোমরাও, আমি বারবার বলবো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এরকম ভাবেই ফলো করতে হবে। ক্লাসে এটা করবে, প্রতি কটা সাবজেক্টে, শুধু অঙ্কের জন্য বলছি না, প্রতিটা সাবজেক্টে কিন্তু ক্লাসে এটা করবে, সেটা একদম দেখবে, বুঝবে, নোট ডাউন করবে, প্র্যাকটিস করবে না দেখে, এবং সেটাকে মনে মনে ভাববে। তাহলে কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে একদম। ঠিক আছে, আর আজকের ক্লাসে আমরা এতটাই রাখছি। নেক্সট ক্লাসে কিন্তু আমাদের আরো ভাইটাল জিনিসগুলো সম্পর্কে সার্কেলের আলোচনা হবে। প্রত্যেকটা ক্লাস পার্ট বাই পার্ট তোমরা লেকচার ওয়াইজ ফলো করবে, খাতায় নোট ডাউন করবে, শুধু দেখলে হবে না,
কারণ এটা তো সিনেমা নয়, ফলে শুধু দেখলেই মনে থাকবে না, আমাদের খাতায় অবশ্যই নোট ডাউন করতে হবে এবং সেই নোটটাকে প্র্যাকটিসও করতে হবে। তাহলে একদম তোমরা কম্প্যাক্ট ভাবে কিন্তু অঙ্কের জন্য প্রিপারেশন নিতে পারবে। এবং সেক্ষেত্রে তোমাদের আর কোনো রকম চিন্তা করতে হবে না, অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তারাও এরকম এতটা ইনফরমেটিভ এবং কনসেপচুয়াল এবং কম্প্যাক্ট ক্লাস তারা দেখতে পারে। এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস নিয়মিত তোমরা ফলোতে থাকবে, যাতে করে তোমাদের জিনিসগুলো থেকে অনেক বেশি উপকার হয়। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো সেই লিঙ্ক থেকে, যাতে করে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং কখন কি ক্লাস হবে না হবে, কখন করাবো সেই সম্পর্কে কিন্তু আমি একটা আপডেট দিয়ে দেবো আগে থেকে। সেটা তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে, তোমরা লাইভ ক্লাসটাই কিন্তু ডাইরেক্টলি করতে পারবে। ফলে অবশ্যই সেখানে জয়েন করে থাকবে এবং চ্যানেলগুলোকে অবশ্যই, ইউটিউব চ্যানেলটাকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? তাহলে আজকে এতটাই থাক। আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো, টাটা। আমরা এই